আজ বাংলাদেশের জনসংখ্যার গড় আয়ু যেমন বাড়ছে, তেমনি দেখা যাচ্ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর ফলে দেখা যাচ্ছে ডায়াবেটিস, হাড় ক্ষয়, উচ্চ রক্তচাপ, স্মৃতিভ্রমসহ নানা ধরনের সমস্যা। অনেকেই মনে করেন বার্ধক্য মানেই দুর্বলতা এবং অপরের প্রতি নির্ভরশীলতা। কিন্তু পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যকর জীবনযাপন একজনকে দিতে পারে কর্মক্ষম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের নিশ্চয়তা। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি ডক্টর বুশরা। আজ আমাদের বিষয় বার্ধক্যে খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মিনহাজুল আলম, সহকারী অধ্যাপক, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম। আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে আজ খুবই আনন্দিত। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে প্রবীণদের মধ্যে কি কি স্বাস্থ্য সমস্যা খুব বেশি দেখা যায় এবং খাদ্য কিভাবে এর সাথে সম্পর্কিত? আমরা আসলে বলি যে বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বাংলাদেশের মানুষ, আমরা যারা এই দেশে বসবাস করি, আমাদের তিনটায় যদি ক্যাটাগরি ভাগ করি, একটা হলো আপনার যারা শিশু বা কিশোর যারা আছেন, যারা মধ্যবয়স্ক বা যুবক যারা আছেন, আর একটা বার্ধক্য শ্রেণী। সাধারণত একজন মানুষের 40 বছরের পর থেকেই তার আপনার শরীরে বার্ধক্যের কিছু ছাপ পড়তে শুরু করে এবং যা পূর্ণতা পায় 60-এর পরে গিয়ে এবং পরবর্তী যে বাকি যে সময়টুকু। তো আমরা যে এইজটাকে ক্রিটিক্যালি আসলে ডিনোট করি সেটা হলো 40-এর পর থেকে যত্ন এবং 60-এর পর থেকে একটা পারিবারিক এবং সামাজিক যে সাপোর্ট সিস্টেম। তো এই সিস্টেমের মধ্যে যদি থাকতে হয়, আপনাকে অবশ্যই পুষ্টি যেমন প্রয়োজন, তেমনি খাদ্যাভ্যাস জরুরি, সাথে আপনার হলো যে একটা নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা খুবই প্রয়োজন। অনেকেই মনে করেন বার্ধক্য মানেই দুর্বলতা, এটি আসলে কতটুকু সত্যি? যেমন আপনি জাপানে যদি যান, তাদের গড় আয়ু প্রায় 80-এর কাছাকাছি বা 80-এর উপরে। চায়নায় যান আপনি, এসব দেশগুলো দেখবেন যে একজন 84 বছরের বয়স্ক লোকও কিন্তু বসে বসে কাজ করছেন। আমি একটা বাস জার্নির সময় একজন ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল। উনি আমাকে বলছিলেন, উনি জাপানে ছিলেন। উনি দেখছিলেন একজন 84 বছর বয়স্ক লোক আপনার পার্কে হাঁটার সময় উনি যে ক্যানগুলো আছে, এই ক্যানগুলো কালেক্ট করছেন। তো উনি প্রশ্ন করেছিলেন যে আপনি এই বয়সে সেই ক্যানগুলো কেন কালেক্ট করছেন? আপনার তো এই বয়সে আসলে সরকারের একটা সাপোর্ট সিস্টেমে থেকে পাশে বসে রেস্ট করার কথা। আমার দেশে হলো তাই তো করতো, সবাই তাই করে। উনি বলেছিলেন, দেখেন, আমি আসলে আমার নিজের জন্য বোঝা হতে চাইনি। আমি চেয়েছি আমার শরীরকে কর্মক্ষম রাখতে, তাই আমি আমার নিজের প্রয়োজনে কাজগুলো করছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের পুষ্টির চাহিদাটা কিভাবে পরিবর্তন হয়? আমাদের শরীরে আপনি 40 বছর যে বয়স ফ্রেম কথা বলছিলাম, এই বয়স পর্যন্ত আপনি দেখবেন যে আমাদের শরীরে আমরা যাই খাচ্ছি, আপনার ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট যাই নিই না কেন বা ফ্যাট নেই, এগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। বাট 40-এর পর থেকে আমাদের এই অ্যাবজর্পশন বা শোষণ ক্ষমতা কমতে থাকে। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে থাকে। এর ফলশ্রুতিতে দেখা যায় যে আপনি তখন যে খাবারটাই খাবেন, সেই পরিমাণটা যাই খাচ্ছেন তাই কিন্তু শরীরে শোষণ হয় না। এই কারণে পুষ্টিগত খাবারগুলো তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে 40-এর পর থেকে। সুস্থ বার্ধক্য বলতে আসলে কি বোঝায় এবং প্রবীণ জনগোষ্ঠীর খাদ্য তালিকাটি আসলে কেমন হওয়া উচিত? সুস্থ বার্ধক্য বলতে বোঝায় হলো একজন মানুষ যার বয়স, সে 50 হোক বা 60 হোক না কেন, সে যদি আপনার হলো তার ফিজিক্যালি তার প্রত্যেকটা অর্গান সিস্টেম ভালো থাকে। আমরা যদি একদম মাথা থেকে শুরু করি, তার ব্রেন ফাংশন ভালো আছে, মেমোরি ভালো আছে, চোখে ভালো দেখছেন, আপনার হলো হার্ট সিস্টেম ভালো আছে, প্রেশার কন্ট্রোলে আছে, তার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, হৃদরোগের সমস্যা নাই, তারপর ধরেন হলো তার কিডনির সমস্যাগুলো নাই, লিভার ফাংশন ভালো আছে, হজম ভালো হচ্ছে, তাহলে তাকে বলে আমরা সুস্থ বার্ধক্য। এবং এই সুস্থ বার্ধক্য মেনটেন করতে হলে তাকে আসলে শুরুটা করতে 40-এর পর থেকে। 40-এর পর থেকে যে 20টা বছর 60 পর্যন্ত সে জমি ঠিক পর্যন্ত মেনটেন করে, তাহলে তার জন্য আসলে এই বার্ধক্যটা সুস্থ হিসেবে আছে। স্যার, এই সময়ে প্রবীণ ব্যক্তিদের আসলে খাদ্য তালিকাটি কিভাবে সাজানো উচিত? কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি এড়িয়ে চলা উচিত? একজন প্রবীণ ব্যক্তির আসলে শরীরের প্রত্যেকটা খাদ্য সিস্টেম, প্রত্যেক জিনিসের প্রয়োজন হয়ে যায়। তার জন্য প্রয়োজন হয় কার্বোহাইড্রেট, তার জন্য প্রয়োজন হয় প্রোটিন, তার জন্য প্রয়োজন হয় ফ্যাটের। এখন কার্বোহাইড্রেট কোনটা খাবার নেবে এটা হলো জরুরি হয়ে যায়। ধরেন একটা 40 বছরের নিচে যে মানুষ, তিনি যে কার্বোহাইড্রেট যেটা নেবেন, সেই কার্বোহাইড্রেটগুলো যে ক্যাটাগরির হবে, প্রবীণের জন্য তা হবে না। উনি কিন্তু নেবেন কিন্তু যে খাবারগুলো সহজে হজম হয়, ফাইবার রিচ ডায়েটগুলো উনি নেবেন। আর একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো অ্যাভয়েড করবেন, সহজগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনি এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা খেয়ে হজম করতে কষ্ট হয়। ভাত একটা জটিল সরকারের খাবার, সেই জায়গায় উনি যদি রুটি দিতে চলে যান, আটাতে চলে যান, গমে চলে যান, এগুলোতে কিন্তু ওনার জন্য সহজপাচ্য হয়ে যায়। প্রোটিনের ক্ষেত্রে যদি বলি, যেমন মাংসগুলো একটু কঠিন হয়ে যায়, ডিম ওনার জন্য ভালো, দুধটা ওনার জন্য ভালো, ডালে
এর মধ্যে মসুর ডাল ওনার জন্য ভালো হবে। মাছের মধ্যে সামুদ্রিক মাছগুলো যদি নেয়, ছোটো মাছগুলো নেয়, দেশি মাছগুলো ওনার জন্য ভালো হবে। আপনার এইবারে হলো ফ্যাটের ক্ষেত্রে আমরা বলবো ফ্যাটের সোর্স হবে দুধের মতো খাবার। ফ্যাটের সোর্স জন্য আপনার হলো যে খাসির মাংস বা ধরেন হলো একটু কমপ্লেক্স ফ্যাটগুলো যেন না হয় আর কি, এগুলো আমরা অ্যাডভাইস করব। পর্যাপ্ত আমিষ বা প্রোটিন জাতীয় খাবার কেন খুবই গুরুত্বপূর্ণ এবং এর সবচেয়ে ভালো উৎসগুলো আর কি কি হতে পারে? পর্যাপ্ত প্রোটিন বলতে আছে, প্রোটিনের জরুরি হলো দুটা কারণে। একটা হলো আমাদের প্রোটিন মাসল বিল্ড আপ করে, আমাদের শরীরে যে মাংসপেশিগুলো যে গঠন, এগুলো ছোটোবেলা থেকে গঠন হয় প্রোটিনের মাধ্যমে। দেখবেন আমাদের দেশে যে বাচ্চাগুলো প্রোটিনটা কম পায় তাদের কিন্তু অপুষ্টিতে ভোগে, আমরা তাদেরকে ম্যালনিউট্রিশন বলি তাদেরকে। তো ওই জিনিসটা পরবর্তী গিয়ে ইম্প্যাক্ট করতে থাকে তাদের শরীরে। তো ছোটোবেলা থেকে বিষয়ে জোর দিতে হয়, এবং যখন বয়স্ক হয়ে যায় তখন তার ক্ষেত্রে অবশ্যই প্রোটিনটা খাওয়ার ফলে হবে কি মাসল বিল্ড আপ ভালো হবে, পাশাপাশি তার যে আপনার ইমিউন সিস্টেম, আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা বৃদ্ধি পায় আপনার হলে প্রোটিনের সাথে সাথে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রবীণদের জন্য কেন খুবই গুরুত্বপূর্ণ এবং আর কি কি ভিটামিন মিনারেল তাদের জন্য খুবই প্রয়োজনীয়? প্রথমে ক্যালসিয়ামের কথা বলি। ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ একজন প্রবীণের যে হাড়ের যে গঠনগুলো আসলে 40-এর পর থেকে সে আর বডিতে ক্যালসিয়াম আসলে ওইভাবে ঢুকতে পারে না। ধরেন আমি একটু এক্সাম্পল দিই, একজন মানুষ ধরেন 100 গ্রাম যদি ক্যালসিয়াম খায়, তার বয়স যখন 40-এর নিচে থাকে, তার শরীরে ধরেন 80 গ্রাম ক্যালসিয়াম সে অ্যাবজর্ব করতে পারে। আমি একটা হাইপোথিসিস বললাম আর কি, এটা জিনিসটা একদম অ্যাবসোলিউট তাই না। প্রবীণের ক্ষেত্রে দেখা যাবে এটা হয়তো 40 গ্রাম হবে, তো তার তো 40 গ্রাম শর্ট পড়ে গেল। এটা উনি কিভাবে কভার করবেন? ওনার তখন ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে। তখন উনি সরাসরি ক্যালসিয়াম সোর্স পাবেন না, ভিটামিন ডি যখন অ্যাড করে দেবেন তখন উনি ক্যালসিয়ামের যে ঘাটতিটা এটা সেভ করবে। প্লাস হলো যেটা হবে, আমরা বলি অস্টিওপোরোসিস একটা টার্ম বলি, বা হাড় ক্ষয়। বৃদ্ধ বয়সে হাড় ক্ষয়ের খুব একটা জটিল একটা ইম্প্যাক্ট থাকে। ধরেন একটা পার্সন আপনার বাসায়, আপনার ধরেন একটা বয়স্ক রোগী আছেন, তার বয়স ধরেন হলো অ্যারাউন্ড 60 বা 65, এটা যদি মহিলা হয় আরও ডেঞ্জারাস, পুরুষ হলে মোটামুটি কভার করা যাবে। যদি কোনো কারণে অস্টিওপোরোসিসের কারণে আপনার বাসায় ওই আপনার রিলেটিভ বা বয়সটা মেয়ে যেই হোক না কেন, যদি উনি ফ্লোরে পড়ে যান, পড়ে গিয়ে যদি কোনো একটা হাড় ফ্র্যাকচার হয়ে যায়, আপনি চিন্তা করতে পারছেন যে 60 বছর বয়সে ওনার যদি একটা হাড় ফ্র্যাকচার হয়, সেটা হাতের হাড় হোক, পায়ের হাড় হোক, ওনার জন্য কিন্তু লাইফটা কিন্তু ডিসেবল হয়ে যায় একেবারেই। সো উনি শুধু নিজের জন্য বার্ডেন না, উনি ওনার ফুল ফ্যামিলির জন্য একটা বার্ডেন হয়ে যান। দ্যাট ইজ ওয়াই আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা এই বিষয়ের উপর জোর দিতে পারবেন ফ্যামিলিতে, যাতে ক্যালসিয়াম যাতে ডেফিসিয়েন্সি না হয় আর কি। আর কি কি ভিটামিন মিনারেল খুবই জরুরি? এর বাইরে আমাদের জন্য জরুরি হলো আপনার ম্যাগনেসিয়ামটা, এটা হলো মেমোরি বিল্ড আপে হেল্প করে। এর বাইরে আপনার লাগে হলো সোডিয়াম, পটাশিয়াম, এগুলো খুব জরুরি হয়, বাট মোট এটা ডেইলি নিডের বাইরে যেন না যায়। অনেকে পাতে অতিরিক্ত লবণ খাওয়ার চেষ্টা করেন, এটা কিন্তু আপনার সোডিয়াম লেভেলটা বাড়িয়ে দিবে। এর বাইরে আপনার হলো পটাশিয়ামটা ইম্পর্টেন্ট, বাট মাথায় রাখতে হবে রোগীটা কিসের। উনি যদি নর্মাল পেশেন্ট হয়ে থাকে পটাশিয়াম গুড, উনি যদি কিডনি রোগী হয়ে থাকেন তার জন্য পটাশিয়ামটা ভালো জিনিস হবে না। স্যার, পটাশিয়াম সমৃদ্ধ কি কি খাবার সহজে আমরা পেতে পারি? আমার কাছে খুব সহজেই আপনি কলা পাচ্ছেন, ডাব পাচ্ছেন, একদম সহজলভ্য জায়গায় থাকে আর কি। এগুলো আপনার পটাশিয়াম অনেক হাই রিচ থাকে। এর বাইরে আপনার হলো আরও কিছু খাবার থাকে, যেমন হলো যে কিছু ফ্রুটসের মধ্যে আপনি যে ন্যাচারাল যে ফুডগুলো আছে, আমাদের দেশীয় ফলগুলো আছে, এগুলোতে প্রচুর পটাশিয়াম থাকলে আপনি নিতে পারবেন। স্যার, আপনি কিছুক্ষণ আগে ম্যাগনেসিয়ামের কথা বলছিলেন, ম্যাগনেসিয়ামের কি কি ভালো উৎস রয়েছে? ম্যাগনেসিয়ামের জন্য ভালো উৎসের মধ্যে আমাদের দেশে আসলে আপনার যে মাছগুলো আছে, সামুদ্রিক মাছগুলো একটা ভালো উৎস, দেশি মাছগুলো একটা ভালো উৎস হতে পারে। এর বাইরে ধরনের খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম ফ্রুটসের মধ্যে আছে পেঁপে বা আপনার হলো পেয়ারা, এগুলো ভালো ম্যাগনেসিয়াম থাকে। কিন্তু যদিও আমাদের দেশে ধরেন আর্থসামাজিক পরিস্থিতির কারণে অনেকেই পান না, তাই আমরা করি কি আপনার হলো অনেক আগে থেকেই আমাদের দেশে প্র্যাকটিস আছে ম্যাগনেসিয়াম রিচ যে আপনার হলো মেডিসিন দেওয়ার একটা প্র্যাকটিস আছে। যেমন আমরা বলি মিল্ক অফ ম্যাগনেসিয়াম একটা সিরাপ পাওয়া যায়, এটা কিন্তু আগে থেকে দিয়ে থাকতেন আমাদের চিকিৎসকরা, আমাদের সিনিয়ররা দিয়ে থাকতেন। আমরা তখন হয়তো বুঝতাম না, বাট এখন ডাক্তার হওয়ার বুঝি এটা কেন দিয়ে থাকতেন। এটা ম্যাগনেসিয়ামকে রিকভারি করার জন্য দিয়ে থাকেন আসলে মূলত। অনেক সময় দেখা যায় প্রবীণ জনগোষ্ঠী অনেক ধরনের জটিল রোগে আক্রান্ত, এবং একটি নয় অনেকগুলো, তার মধ্যে সবচেয়ে কমন বোধ হয় ডায়াবেটিস। ডায়াবেটিসের সময় প্রবীণদের খাদ্য তালিকাটি আসলে কেমন হওয়া উচিত? বাসায় যখন একটা ডায়াবেটিস রোগী থাকে তখন দেখা যায় কি আপনার অনেক সময় আপনার চুলার হাঁড়িও আলাদা হয়ে যায়। ডায়াবেটিস রোগের জন্য রান্নাগুলো একটু ডিফারেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করে। বাসায় ছোট বাচ্চাকে যেভাবে ট্রিট করা হয়, একজন ডায়াবেটিস বা বয়স্ক ডায়াবেটিস রোগী তাকে আসলে এভাবে ট্রিট করা হয়। ডায়াবেটিস যদি কোনো কারণে যদি আর্লি এজে আসে, এটা যেমন ডিফিকাল্ট হ্যান্ডেল করাটা, যখন এইজ পার্সনের ক্ষেত্রে হয় তখন তার জন্য আরও ডিফিকাল্ট হয়ে যায়। ডায়াবেটিস রোগীর জন্য তার খাদ্য তালিকায় অবশ্যই হলো যে শর্করা বাদ দিতে হয়। এখন বাসায় সবার জন্য রান্না করছেন চিনি দিয়ে কোনো একটা খাবার, এখন ডায়াবেটিস রোগী হয়ে যায়, তার জন্য আপনাকে আলাদা করে একটা অ্যাড করতে হচ্ছে। এইসব জায়গায় আমরা বলবো, রিকোয়েস্ট করবো প্রবীণ রোগীদেরকে যে আপনার ডায়াবেটিস যারা রোগী আছেন তারা খাদ্য তালিকায় মাথায় রাখতে হবে যে আপনার খাবারের জন্য কার্বোহাইড্রেট যেন বেশি না থাকে। আপনার খাবারের জন্য অবশ্যই যেন আপনার ফলমূল বেশি থাকবে,
আপনার খাবারের প্রোটিন থাকবে, ফ্যাটটা থাকবে প্রয়োজন মতো, এর বেশি যেন না হয়, পানি যেন পর্যাপ্ত থাকে। এগুলি হলে ডায়াবেটিস রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে খাবারের তালিকার মাধ্যমে। কি ধরনের শর্করা জাতীয় খাবার বাদ দিলে খুব ভালো হয়? শর্করা জাতীয় খাবারগুলোর মধ্যে আমরা বলি যে আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন ধরেন উনি ভাত একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এর বাইরে ধরেন হলো আমাদের যে ফাস্টফুডের যে খাবারগুলো আছে এগুলো সর্ব কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। উনি যদি প্লেন কার্বোহাইড্রেট যান, যেমন সবজিতে চলে যান, আপনার যেমন ধরেন হলো উনি গমে চলে যান, আটা রুটিতে চলে যান, এগুলো আপনার প্লেন কার্বোহাইড্রেট। অথবা ধরুন যে ফ্রুটস আপনার হলো সবজিগুলো আছে, গ্রিন ভেজিটেবলস, এগুলো সিম্পল কার্বোহাইড্রেট। এই সিম্পল কার্বোহাইড্রেটগুলো নেওয়ার চেষ্টা করবেন। স্যার, কি কি সবুজ শাকসবজি ডায়াবেটিস আক্রান্ত প্রবীণ ব্যক্তিদের জন্য খুবই ভালো হবে? ডায়াবেটিস আক্রান্ত প্রবীণ রোগীদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই রোগীটা আসলে শুধুমাত্র ডায়াবেটিস আছে নাকি তার ক্ষেত্রে আইবিএস বলি আমরা, ইরিটেবল বাউল সিনড্রোম বলি। কারণ ডায়াবেটিস রোগীর একটা জটিলতা হলো আপনার বাউল আইবিএস। তো যদি আইবিএস না থাকে তাহলে তার জন্য যে কোনো ধরনের শাকসবজি খুবই অ্যাভেলেবল যদি থাকে সবই খাবে, মৌসুমি শাকসবজি যাই থাকে তাই উনি খাবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি ডায়াবেটিস রোগী যদি আইবিএস থাকে তাহলে সেক্ষেত্রে ওনাদের আমরা মানা করি শাকটা খাবেন না, দুধটা খাবেন না, কারণ এই খাবারগুলো ওনার হজম করতে একটু কষ্ট হয়ে যায়। পাশাপাশি এগুলো ওনার গ্যাস ফর্ম করে, প্রচুর রকম ব্লোটিংয়ে সাফার করেন, হাইপার অ্যাসিডে সাফার করেন। সো আমরা রিকোয়েস্ট করবো যে যদি উনি নর্মাল প্লেন ডায়াবেটিক রোগী নো প্রবলেম, বাট যদি আইবিএস থাকে তাহলে সেক্ষেত্রে শাক এবং দুধ খাবেন না। সেক্ষেত্রে লাউ, মিষ্টি কুমড়া, জি এগুলো খেতে পারবেন, সব ধরনের শাকসবজি খুবই ভালো হবে, খেতে পারবেন। ডায়াবেটিসের সাথে সাথে আমরা আরেকটি রোগের কথা বেশি শুনি, উচ্চ রক্তচাপ। এই সময় খাদ্য তালিকাটার কি পরিবর্তন আনা উচিত? উচ্চ রক্তচাপের যে রোগীগুলো থাকে তারা আসলে দেখা যায় কি ওনাদের হলো প্রেশার কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। অনেক সময় দেখা যায় কি আপনি হয়তো প্রেশারের ওষুধ দিচ্ছেন, আমরা ডাক্তার প্রেশারের ওষুধ দিচ্ছি, এই প্রেশার তো অনেক সময় ওনাদের শরীরে পানির কিছু ওষুধ বা পানিও নিয়ে আসে। তাই আমাদের মাথায় রাখতে হয় যে যাতে প্রেশারটা কোনোভাবেই হলো যে আপনার কন্ট্রোলের বাইরে না যায়। এই জন্য আমরা এক্সট্রা সোডিয়াম বা লবণযুক্ত যে খাবারগুলো আছে এই খাবারগুলো যেন স্কিপ করেন, এটা আমরা রিকোয়েস্ট করবো। প্লাস পাশাপাশি পটাশিয়াম জাতীয় ফুডগুলো একটু স্কিপ করতে বলবো, কম খেতে বলবো। যেহেতু পটাশিয়াম সমৃদ্ধ খাবারের কথাই বলছেন, আমরা খুব ভালোভাবেই জানি কিডনি রোগীদের জন্য পটাশিয়াম জাতীয় খাবার একটু কম খেলেই ভালো। তো কিডনি রোগীদের জন্য আর কি কি খাবার এড়িয়ে চলা ভালো? কিডনি রোগীরা সাধারণত পটাশিয়াম রিচ ফ্রুটসের বাইরে আমরা বলি যে ওনাদের যদি অনেক সময় দেখা যায় জটিলতার পার্ট হিসেবে হাইপার ইউরেসিমিয়া বা গাউটের কথা বলি আমরা, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সামুদ্রিক মাছগুলো এগুলো বাড়ায়, ছোট ছোট আপনার হলো খাবার যেমন ধরেন পাখি যেমন কবুতরের মাংস অনেকে পছন্দ করেন, এগুলো বাড়ায় ইউরিক অ্যাসিড বাড়াবে। যেমন ধরুন ডালের কথা বলে, বুটের ডাল অথবা ছোলার ডালের কথা বলে, এগুলো ইউরিক অ্যাসিড বাড়াবে। কিডনি রোগীরা সাধারণত চেষ্টা করবেন এইসব খাবার একটু স্কিপ করে যেতে, এগুলো ওনাদের প্রবলেম করতে পারে। দাঁতের সমস্যা থাকলে বা চিবাতে অথবা গিলতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার পুষ্টিটা আমরা কিভাবে নিশ্চিত করব? দাঁতের আসলে আমরা দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝি না আসলে অনেক সময়, যেটা হয় সবাই একটা প্রবাদ বাক্যই আছে। তো দাঁতের যখন সমস্যা হয় প্রবীণ রোগীদের, ওনারা দুইটা সমস্যা ফেস করেন। একটা হলো ওরাল হাইজিন মেনটেন প্রপারলি হয় না, দেখা গেল কি দাঁতের ফাঁকে ফাঁকে খাবারগুলো জমে থাকে, এটা দাঁতের আরও ক্যাভিটিস বাড়িয়ে দেয়। জিঞ্জিভাইটিস একটা প্রবলেমের কথা বলি আমরা, যে মাড়ির সমস্যা তৈরি হয় একটা। সেকেন্ড যেটা হয়, যে খাবারগুলো ঠিকমতো চিবাতে পারছেন না, এই খাবারগুলো আপনার অর্ধপাচ্য অবস্থায় শরীরের ভেতরে চলে যায়, পাকস্থলে চলে যায় এবং খাবারগুলো ঠিকমতো হজম হতে চায় না। তাই যাদের দাঁতের সমস্যা আছে তাদের প্রথম কাজ হলো অবশ্যই ডেন্টিস্ট দেখানো, নাম্বার 1। নাম্বার 2 হলো প্রতিদিন ওরাল হাইজিন মেনটেন করা। থার্ড হলো যে খাবারগুলো সহজে খেতে পারবেন ওগুলো প্রয়োজন ওনাদের জন্য নরম করে দেওয়া অথবা লিকুইড ফর্মে দেওয়া, যাতে উনি খেতে পারেন, সহজে হজম করা যায়। স্যুপ, দুধ বা এই ধরনের খাবার লিকুইড ফর্মে ওনাদের জন্য ভালো। স্যার, স্মৃতিভ্রম বা ডিমেনশিয়াতে কি ধরনের খাদ্য তালিকা থাকলে উপকার পাওয়া যেতে পারে? স্মৃতিভ্রমের ক্ষেত্রে আমরা বলবো যে সাধারণত বাদাম জাতীয় খাবারগুলো বা দুধ এগুলো ভালো কাজ করে। যদিও এক্ষেত্রে সাথে একটা পেশা জড়িত থাকে। আমরা বলি ধরেন যারা একটু শিক্ষকতা বা ধরেন যারা একটু কন্টিনিউয়াস কথা বলছেন কোনো বিষয় নিয়ে, এই কাজগুলো জড়িত থাকেন, তাদের ক্ষেত্রে স্মৃতিভ্রমের একটা ভালো রেশিও আছে পার্সেন্টেজ একটু হাই। তো এটাতে আসলে স্কিপ করার কোনো স্পেস আসলে থাকে না। অ্যালজাইমার্সের কথা বলি আর কি আমরা। তো দেখা যায় কি ওনারা যদি এই ক্ষেত্রে একটু ওনার আর্লি এজ থেকে যদি একটু বাদাম দুধের দিকে যত্ন নেন, তাহলে আমার মনে হয় ওনার স্মৃতিভ্রমের যে প্রবলেমটুকু এটা কিছুটা হলেও কমানো সম্ভব হতে হবে। বাজারে প্রচলিত রয়েছে বিভিন্ন হেলথ ড্রিঙ্ক অথবা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, এগুলো প্রবীণদের স্বাস্থ্যে কি ধরনের প্রভাব ফেলে? আমরা প্রথমেই বলবো যে যেই ড্রিঙ্কটা নেন না কেন, ওই ড্রিঙ্কটা আসলে বিএসটিআই অনুমোদিত হওয়াটা খুব জরুরি। এটা আপনার অবশ্যই পুষ্টিমান দেখে নিতে হবে, এটার পুষ্টি কতটুকু আপনি অ্যাপ্রোপ্রিয়েট বয়স্ক রোগীদের জন্য। তবে
আমরা সাধারণত ডাক্তার আসলে এনকারেজ করি না এসব ড্রিঙ্কস নিতে, যদি না অপারগ হয়ে থাকেন। অনেক সময় দেখা যায় কি বয়স্ক রোগীরা আপনার হলো ডায়রিয়া নিয়ে আসছেন, অথবা বয়স্ক রোগীরা হয়তো অনেক সময় হঠাৎ করে খুব দুর্বল হয়ে গেছেন, প্রেশার কমে গেছে, সেক্ষেত্রে হয়তো সাপ্লিমেন্ট হিসেবে হঠাৎ করে নেওয়া যেতে পারে, বাট রেগুলার ফর্মে আসলে নেওয়াটা খুব বেশি আমাদের জন্য ভালো হবে না। সুস্থ বার্ধক্যে নিয়মিত ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ এবং প্রবীণদের জন্য কী ধরনের ব্যায়াম খুবই ভালো হয়? যদি প্রবীণদের জন্য আমরা ব্যায়ামের কথা বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আসবে তার আসলে কোনো ধরনের কোমরবিডিটিস আছে কিনা। যেমন প্রবীণ রোগী যদি হার্টের রোগী হয়, তার জন্য আসলে আমরা খুব বেশি স্ট্রেসফুল এক্সারসাইজে যেতে পারবো না। তার জন্য এক্সারসাইজ হবে অ্যারোবিক এক্সারসাইজ, বা যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ঘরে বসে দাঁড়িয়ে করতে পারবেন, ব্রিদিং এক্সারসাইজগুলো উনি করতে পারেন। আর যদি প্রবীণ রোগী যদি নর্মাল অন্য কোনো রোগ না থাকে, উনি যদি আপনার কোনো কোমরবিডিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো ধরনের এক্সারসাইজ উনি করতে পারেন। বিশেষ করে আমরা জগিংয়ের কথা বলি, রানিংয়ের কথা বলি, ট্রেডমিলের কথা বলি, অথবা পার্কে দৌড়ানো, হালকা ব্যায়াম, এগুলো ওনার জন্য খুব ভালো ইফেক্টিভ হয়ে যাবে। মানসিক সুস্থতা এবং পর্যাপ্ত ঘুমের চাহিদা আসলে কতটুকু? আমাদের দেশে এখন এই মুহূর্তে আমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখি যে আসলে প্রবীণ রোগীরা যারা আছেন তারা দুটো প্রবলেম ফেস করেন। একটা হলো ওনারা হয়তো অল্পতেই মেজাজ হারিয়ে ফেলছেন, খিটখিটে হয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস হলো ওনারা ঘুমের খুব সাফার করছেন। প্রায় সময় আমাদের রোগীরা বলেন যে ওনারা অল্পতেই ঘুম ভেঙে যাচ্ছে, ওনারা হয়তো শুয়েছেন, একটু সাউন্ডে ঘুম ভেঙে যায়, এটাকে আমরা ইনসোমনিয়া বলি বা অনিদ্রা রোগের কথা বলি, অথবা অনেকক্ষণ ধরে জেগে আছেন বা ঘুমাতে পারছেন না। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে, আগে দেখবেন আপনার ফ্যামিলি এনভায়রনমেন্টে কতটুকু হেলদি। বাসা যদি একদম প্রবীণ রোগী থাকে, আপনারা নিশ্চিত করবেন যে বাসার ওই রোগীটা যেন আপনার ডিস্টার্বেন্সভাবে ঘুমাতে পারে। তার জন্য যে রুমটা বরাদ্দ করা হবে, এই রুমে যেন সাউন্ড স্লিপ হয়। এই জন্য ওনাকে ওনার খাবার দাবার যা আছে মেনুগুলো রাত 9টা থেকে 10টার মধ্যে কমপ্লিট করে ওনাকে ঘুম পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি ওনাকে পার্সোনালি অ্যাডভাইস করবো আমরা যে উনি কোনো সিডেটিভ মেডিসিনের দিকে না গিয়ে একটু ইয়োগা করা, কিছুক্ষণ বসা অথবা মেডিটেশন করা, মুসলিম হলে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা, এবং অথবা একটু ধরেন হলে হাঁটাহাঁটি করে উনি ঘুমাতে চলে যাবেন। এই হলো ওনার জন্য প্রতিদিন হলো 6 থেকে 8 ঘন্টা ঘুম যদি নিশ্চিত করতে পারেন, উনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। অনেক সময় প্রবীণদের মধ্যে দেখা যায় ধর্মচর্চার জন্য অনেকে রোজা রাখতে চান, তখন তার খাদ্য তালিকাটি আমরা কিভাবে পরিবর্তন আনবো? রোজা রাখার ক্ষেত্রে আসলে কোনো ধরনের আপনার বাধ্যবাধকতা নেই, ওনারা চাইলে রোজা রাখতে পারবেন। এটা নিয়ে আমাদের পরামর্শ থাকে, যদি ডায়াবেটিক রোগী না হন, যদি কিডনি রোগী না হয়ে থাকেন, অথবা জটিল কোনো রক্ত রোগী সাফার করছেন, স্ট্রোকের রোগী না হন, তাহলে সেক্ষেত্রে উনি রোজা রাখতে পারবেন। আমাদের পরামর্শ থাকে যে ইফতারির পরে যে খাবারটা মেনুটা হয়, সেই মেনুটাতে উনি চেষ্টা করবেন যে ভাজা পোড়া কম খাবেন। উনি রোজার সময় চেষ্টা করবেন হলে একটু ফ্রুটসের দিকে যেতে, প্রোটিনটা একটু নেওয়ার চেষ্টা করবেন, সিম্পল কার্বোহাইড্রেট থাকবেন। রাতে উনি ধরেন যে রোজার সময় যে তারাবিটা পড়ছেন, তারাবি পরে একটু খাবেন। সেহরির সময়টা হেভি মিলে যাবেন না, একটু লাইট মিলে যাবেন, যাতে ওনার সারাদিন রোজা রাখাটা সহজ হয়নি। ওই সময় চেষ্টা করবেন একটু কার্বোহাইড্রেট নিলেও খেজুর জাতীয় খাবারগুলো 2টা খেতে পারেন, 3টা খেতে পারবেন, এগুলো খাবেন, পানি একটু বেশি করে খাবেন, আর হলে প্রোটিন নেবেন। কার্বোহাইড্রেট যত কম খাবেন ভালো থাকবেন, উনি রোজা রাখতে পারবেন এভাবে উনি। বার্ধক্যে পুষ্টি নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান? অবশ্যই। সুপ্রিয় দর্শক যারা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের মাধ্যমে আমাকে দেখছেন, আমরা জানি যে আপনাদের প্রত্যেকের পরিবারে আসলে কোনো না কোনোভাবে বয়সী কোনো আত্মীয় আছেন, অথবা মুরব্বী আছেন, কারো বাসায় বাবা আছেন, মা আছেন, দাদি আছেন, দাদা আছেন, নানা আছেন, নানি আছেন। দেখেন, ওনারা আমাদের পরিবারের খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি ওনাদের সেই সময়ে যে পরিশ্রম তার মাধ্যমে এসেছি, তাই ওনাদের প্রতি যত্ন নেওয়াটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। পাশাপাশি আমি আপনাদের অ্যাডভাইস করব, আপনাদের বাসায় কোনো একজন বয়স্ক রোগী যখন থাকবেন, এই রোগীর প্রতি যত্ন নেওয়াটা আপনার নিজের জন্য যেমন দায়িত্ব, এটা আপনার যে বাচ্চা আছে তাকেও শেখাবে বয়স্কদের সম্মান করতে, তাদের প্রতি যত্ন নিতে। তাই আপনার এই বিষয়ে যত্নবান হবেন এবং আপনার বাসায় বয়স্কের প্রতি যত্ন নেবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতেও এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।